আমাদের উপর প্রচুর অত্যাচার হয়েছে, আমরা দলের মুখপাত্রও ছিলাম না, কিছুই ছিলাম না। কিন্তু তৃণমূল যখন পুলিশ লেলিয়ে দিয়ে আমাদেরকে এই অত্যাচার করেছে, আমাদের কোনোদিন কাঁদতে দেখেছেন? বুক চিটিয়ে বাপের বেটার মতো লড়াই করেছি। যে মমতা ব্যানার্জি নিজে বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস বাংলা কংগ্রেস হয়ে গেছে। বাংলা কংগ্রেস নামে আমাদের একটা দল ছিল, তার কোনো নাম নিশান ফ্ল্যাগ এখন দেখতে পাবেন না। তৃণমূল কংগ্রেস আগামী ৩ মাসের মধ্যে ঠিক সেটাই হতে চলেছে। আমি ওই ভবানীপুর অঞ্চলে ঢুকবো, যে কটা প্লট এই ব্যানার্জি ফ্যামিলি চুরি করেছে, সাধারণ মানুষের পেটে লাথ মেরে এক একটা প্লট প্লট বার করব, আর তারপরে এদের কাচ্চা চিট্টা সামনে নিয়ে আসবো। এরা কত বড় চোর, চিটিংবাজ, ফেরেববাজ, মানুষের সামনে তো নিয়ে আসবোই, আদালতে টেনে নিয়ে যাব। এই মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জির কোমরে দড়ি, আইনি পথে পড়াবো। আর ওই সেলফি জোনে গিয়ে মানুষ সেটার মজা নিচ্ছে। আমি তো আজকে একটা ভিডিও দেখলাম, খুব ভাইরাল হচ্ছে। একজন বলছে, "এই, খাবার টাবার আছে না, পৌঁছে দেবো, বাড়ি থেকে তো বেরোচ্ছিস না।" ভাবুন, একটা লোক যে দুদিন আগে মুখ্যমন্ত্রী ছিল, আর আর একটা লোক যে মুখ্যমন্ত্রীর থেকেও বেশি ক্ষমতা ভোগ করেছে, তাকে গিয়ে সাধারণ মানুষ চমকে চলে আসছে, যার নামও কেউ জানে না। তাহলে এদের রাজনৈতিক অকাতটা কি? ক্ষমতালোভী একজন মহিলা, নির্লজ্জ একজন মহিলা, গোটা বিশ্বের কাছে বাংলার মাথা হেঁট করে দিচ্ছে। একে বাংলার মানুষ 15 বছর সহ্য করলো কি করে, সেটা ভাবতে এখন আমাদের অবাক লাগে। এখনো প্রাক্তন হয়ে গেছে, নিজের নামের সামনে এক্স লিখতে পারছে না, চেয়ারের এত লোক, গদির এত লোক। যেমন আপনি বলেছিলেন যে ওই ঘুগনি বেচতে, তো আপনি আপনার ওই যে ভাইপোটি রয়েছে অভিষেক ব্যানার্জি, তাকে ঘুগনি টুগনি বানিয়ে দিন, চা কেটলি বানিয়ে দিন, কোটিপতি হয়ে যাবে তো 2 দিনের মধ্যে। শুভেন্দু অধিকারী একদম 55 বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তার কাছে আপনার সবচেয়ে বড় প্রত্যাশাটা কি শুদ্ধশীল এই মুহূর্তে? এক্সপেকটেশন বিশাল। কেননা গত শুধু 15টা বছর তো নয়, 34টা বছর তার আগে, অর্থাৎ মোট 49 বছর, যেখানে কেন্দ্র আর রাজ্যে ডিফারেন্ট সরকার রয়েছে। সেটা অনেক রাজ্যেই থাকে, কিন্তু এখানকার যারা রয়েছে তারা এতখানি ছ্যাঁচোর, নিজেদের রাজনৈতিক অভিসন্ধিটাকে মিটিয়ে নেওয়ার জন্য তারা শুধুমাত্র কলতলার ঝগড়া করে গেছে। বাংলা এবং বাঙালিকে তারা ভাবেইনি। তাদেরকে সোজা কথায় তাদের বুকের উপর পা দিয়ে নিজেদের রাজনৈতিক রুটিটা শেখেছে। ফলে বাংলা এবং বাঙালি এই গত 50 বছরে পিছিয়েছে, আর গোটা ভারতবর্ষ, গোটা বিশ্ব এগিয়ে গেছে। তো এই পশ্চিমবঙ্গ খোকলা হয়ে গেছে, আর কিচ্ছু পড়ে নেই। এখন এই জায়গা থেকে শুধু উত্তরণ করতে হবে, এবং সেটা করতে গেলে এই কাজটা আমার প্রায়োরিটি, ওই কাজটা আগে করবো, এটা এই জায়গা নেই। প্রত্যেক করতে হবে, এবং বন্দে ভারতের গতিতে এই সরকারটাকে কাজ করতে হবে। যেমন আমি বলছি, এই যে মায়েদের কথা বলা হয়েছে, দিদিদের কথা বলা হয়েছে, তাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, সেই কাজটাও যেরকম দরকার আছে, তার পাশাপাশি মহিলাদের সরকারি চাকরিতে যে সংরক্ষণের কথা বলা হচ্ছে, তাদের যে উচ্চশিক্ষার কথা বলা হচ্ছে, সেই জায়গাগুলোও দেখতে হবে। তাদেরকে সেলফ ট্রেন করতে হবে, যাতে করে কোনো এই শাহজাহান আর পিঠে তৈরি করার কথা ভাবতে না পারে। মেরে এই মায়েরা, দিদিরা ওইসব শাহজাহানকে ঠান্ডা করে দেবে, পুলিশ অব্দি পৌঁছতে হবে না। তাহলে সেগুলোও তো ইম্পর্টেন্ট রয়েছে। আবার এখানে যে যুব সাথী দিদি ভোট কেনার জন্য তৈরি করেছিল, কিছু লোককে এসএমএস পাঠালো, কিছু লোককে টাকা পাঠালো গাজর ঝুলিয়ে দেওয়ার মতো, ঢপের চপ শয়তানি করে সবসময় রাজনীতি করার চেষ্টা করেছে, ঠকবাজ একটা জোচ্চোর। তো সেই জায়গাটা, এই যুব সমাজ এই জোচ্চুরিটার কথাই তো জানে। তারা এক্সপেক্ট করে আছে যে আমরা ৩,০০০ টাকা করে পাবো, আমরা ট্রেনিং নেবো, কেননা আগামী দিনে প্রচুর শিল্প সংস্থান হতে চলেছে। সেখানে বেসরকারি চাকরিতে করতে গেলে আমাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এই যে বলেছে সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ, যেটা এই দিদি পিসি যে ছিল, একটা ডিএ মারা সরকার, এতবার এত কোর্টের রায় এসছে, কিচ্ছু মানেনি, সেই টাকাটা মেরে দিয়েছে, সেটাই খেলা মেলা মচ্ছব করেছে, ভোট কেনার চেষ্টা করেছে। সরকারি কর্মচারীরা ভোট দিয়েছেন দুহাত ভরে, তারা তো সেই এক্সপেকটেশন থেকেই দিয়েছেন যে এই ডিএটা ক্লিয়ার হবে। অমিত শাহজি বলে গেছেন এখানে 7th পে কমিশন 45 ডেজ এর মধ্যে হবে, সেই এক্সপেকটেশন আছে। সব নবান্ন গেরুয়া আবির উঠলো। না, না, সে তো উঠবেই, কেননা সবাই চাইছে, গোটা রাজ্যে গেরুয়া আবির উঠেছে, ওটা নিয়ে কথা নাই। কিন্তু এর পাশাপাশি যে জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, যে এই ছেলেগুলো চাকরির ব্যবস্থা করতে হবে। ডিসেম্বর মাসের মধ্যে যেগুলো শূন্য পদ আছে, সেইগুলোকে করতে হবে, এটা তো একটা দিক গেল। পশ্চিমবঙ্গ নিয়ে যারা শিল্পপতি আছে, তাদের ভয়ঙ্কর একটা ধারণা তৈরি হয়ে গেছে, সিন্ডিকেট রাজ, তোলাবাজি, এই যে জায়গাটা, এই ধারণাটা ভাঙতে হবে, শিল্পপতিদের নিয়ে আসতে হবে। কিন্তু সব থেকে বড় কথা, এই দুজনে মিলে, মমতার অভিষেক মিলে নিজেদের ভোট ব্যাংক করার জন্য যে রোহিঙ্গা আর বাংলাদেশিগুলোকে ঢুকিয়ে দিয়েছে, তো সেগুলো তো ডিটেক্ট হয়েছে, ডিলিট হয়েছে, ডিপোর্ট তো এখনো হয়নি। সেগুলোকে ডিপোর্ট করার ব্যবস্থা করতে হবে। এবং আমি পার্সোনালি বিশ্বাস করি, এই যে এসআইআরটা হয়েছে, সেটা 60 to 70% সফল। এখনো 30 to 40% কাজ পড়ে রয়েছে। আরো রোহিঙ্গা বাংলাদেশি এই ভোটার লিস্টে ঢুকে আছে, না হলে যে কোনো মুসলিম বুথগুলোতে দেখে নাও, সেখানে কি হয়েছে, 5টা ভোট পেয়েছে বিজেপি, আর 800 ভোট পেয়েছে তৃণমূল। হয় এই চোর চিটিংবাজ ফেরেব গাছগুলোকে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ভোট দিতে পারে? তাহলে এই যারা ভোটটা দিয়েছে, সেগুলোর মধ্যেও এখনো রোহিঙ্গা বাংলাদেশি রয়ে গেছে।
তারা জানে এই মমতা অভিষেক চলে গেলে তাদেরকে লাথ মেরে ভারত থেকে বার করা হবে। সুতরাং সেইগুলোকে ডিটেক্ট করতে হবে, ডিপোর্ট করতে হবে, এবং এইগুলো না করলে যে আমাদের আভ্যন্তরীণ সুরক্ষা, রাষ্ট্র সুরক্ষা, সেটা তো প্রশ্ন চিহ্নের মুখে চলে আসছে। সুতরাং প্রত্যেকটা ফ্রন্টে ডেভেলপমেন্টের কাজ করতে হবে, ক্লিন আপের কাজ করতে হবে, খুব টাফ জব। এবং কোনোটাকে আমি কিন্তু ইগনোর করার জায়গায় নেই যে চলো এইটা আমাকে প্রচন্ড কনসেন্ট্রেশন করবো, এটা পরে শুরু করবো না। সবগুলো একসঙ্গে শুরু করতে হবে এবং প্রত্যেকটা কাজ বন্দে ভারতের গতিতে ছোটাতে হবে। প্রচুর এক্সপেকটেশন আছে এই গভর্নমেন্টের উপরে। সুতোশিলদা, আমি একটি বিষয় জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ শাসনের পর এই পরিবর্তনকে মানুষ কিভাবে নিচ্ছে বলে আপনি মনে করছেন? কারণ প্রতিনিয়ত জনসংযোগ করেছেন, জনসংযোগ করাটা আপনার একটা অন্যতম প্যাশন এবং আপনার পেশা। তো কি বুঝতে পারছেন মানুষ কিভাবে নিচ্ছেন এই যে দীর্ঘ পরিবর্তন? মানুষ হাঁপ ছেড়ে বসেছে। মানে সত্যি কথা বলতে, ভোটের প্রচারেও মানবের সঙ্গে ছিলাম, মেমারিতেও দেখা হয়েছিল। তো সেখানে যে কথা বলছিলাম, যারা তৃণমূল কংগ্রেস করেছে, আমি বলেছিলাম না সেখানে যে হয়তো তৃণমূলের ঝান্ডা নিয়ে যাচ্ছে, তৃণমূলের পোস্টার ব্যানার মারছে, কিন্তু এরাই ভোটটা বিজেপিকে দেবে, এবং দেখুন সেটাই হয়েছে। তার কারণ, যখনই ৪ঠা মে এটা নিশ্চিত হয়ে গেল যে পিসিমণির ঢাকি সমেত বিসর্জন হয়ে গেছে, পাপ বিদেয় হয়েছে, আপদ বিদেয় হয়েছে, ওই মানুষগুলো যারা সকালে তৃণমূল করছিল তারা কিন্তু আবির খেলতে শুরু করেছে সবার আগে। সুতরাং যার নিজের দলের লোকের এই অবস্থা হয়েছিল, তাহলে সাধারণ মানুষ, জনতা বা যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক, তারা কতখানি স্বস্তি পেয়েছে। কেননা মানুষ একটা জিনিস দেখছে যে এই যে দলটা ছিল, আমরা সাধারণত জানি কোনো রাজনৈতিক দল তারা যখন ক্ষমতার বৃত্তে পৌঁছে যায়, সেখানে কিছু দুষ্কৃতী জুটে যায়, সেখানে কিছু চোর চিটিং বাজ ফেরেববাজ তৈরি হয়, এবং সেগুলোকে ক্লিন আপ করতে হয়, তবেই রাজনীতি আগে চলে। কিন্তু এই তৃণমূল নামক দলটি হচ্ছে এক ঝাঁক দুষ্কৃতী এক জায়গায় চলে এসে রাজনৈতিক দলটা তৈরি করেছিল। ফলে এদের কাছ থেকে তো মানুষ কোনো কিছু পাবে না, বুঝে গেছে। সেই জন্য এদেরকে লাথ মেরে বার করেছে, আই রিপিট মাই ওয়ার্ড, এদেরকে লাথ মেরে বার করেছে। একটা সরকার সরে যাচ্ছে, সবাই এক্সিট পোলে দেখিয়েছিল ১৫০-৬০ একটা কাছাকাছি হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি পরিষ্কারভাবে বলেছিলাম, আমি বাংলার মানুষের পালস বুঝে গিয়েছিলাম যে মানুষ এতখানি ক্ষেপে আছে, এদেরকে ঝেঁটিয়ে বিদায় করবে, কোনো অঙ্কে ১০০-র উপরে এরা উঠবে না। আর বাস্তবে সেটাই হয়েছে। এবং এটাও বলেছিলাম যে ওই যে মুসলিম মহল্লাগুলো আছে যেখানে বেসিক্যালি এদেরকে ভুল বুঝিয়ে রাখা হয়, এদের মধ্যে শিক্ষার হারটা কম, যেটা মমতা ব্যানার্জি আরো বেশি করে ঢুকতে দেয়নি, কারণ এরা শিক্ষিত হয়ে গেলেই এরাই মমতা ব্যানার্জিকে সরিয়ে দিত। তো সুতরাং সেই জায়গা ছাড়া তৃণমূল কংগ্রেস কোথাও ভোট পাবে না, বাস্তবে সেটাই হয়েছে। ফলে সাধারণ মানুষ সকলেই হাঁপ ছেড়ে বসেছে। এখানে যে রক্তগঙ্গা বয়নি, এই জায়গাটা যেরকম রয়েছে, মানুষের প্রাণ বেঁচে গেছে। একটা নির্বাচন হলো যেখানে ওই একটা দুটো কাণ্ড ছাড়া সেরকম কিন্তু বড় হিংসাত্মক কাণ্ড গোটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি। এবং যেখানে ওই অভিষেকের সব থেকে বড় যে তোলাবাজ মালটা ছিল, দালালটা ছিল জাহাঙ্গীর, না কি একটা নাম না ফলতা, জাহাঙ্গীর খান, সেটার অবস্থা কি হলো, সেখানে রিপোর্ট করে দিল। এই যে জায়গাটা, মানুষ খুব খুশি। এবং আবারও বলছি, মানুষের কিন্তু প্রচন্ড এক্সপেকটেশন ছিল। এই যে ইলেকশনটা ছিল, সেটা কিন্তু ছিল মমতা বনাম জনতা। জনতা মমতাকে গঙ্গায় ঢাকি সমেত বিসর্জন করে দিয়েছে, এবং এবার কিন্তু জনতা বিরোধী আসনে বসছে। অর্থাৎ তারা কিন্তু বিজেপির যে কাজটা আছে সেটাকে ভালোভাবে নিরীক্ষণ করবে। এই ভোটটা হয়েছে মমতাকে তাড়ানোর ভোট ছিল, অভিষেককে তাড়ানোর ভোট ছিল, কিন্তু পরের ভোট যেটা হবে সেটা কিন্তু বিজেপির পজিটিভনেসের উপর ভোট হবে। সুতরাং মানুষের সেখানে প্রচুর এক্সপেকটেশন আছে। না পেয়ে পেয়ে মানুষ বঞ্চনার একদম শেষ সীমায় চলে গেছে। এইখান থেকে তারা উত্তরণের স্বপ্ন দেখছে, এবং সেটা কিন্তু এই গভর্নমেন্টকে ফুলফিল করতে হবে। সুশীলদা, আজকের যে শপথ অনুষ্ঠান ছিল, আপনি নিজে উপস্থিত ছিলেন, সেই শপথ অনুষ্ঠান কি ভবিষ্যতের নতুন বাংলার সূচনা হলো? একদমই তাই। মানে আমি আজকে ছিলাম। ১ম কথা হচ্ছে একটা ভিআইপি কার্ড জুটেছিল। কিন্তু ভিআইপি, ভিভিআইপি, এমএলএ কেউ কোথাও নেই। সবাই এক হয়ে গেছে। মানে মানুষের যে জনতার সরকার, আমি বারবার বলছি। তার কারণ হচ্ছে আমি ওই ফোর্ট উইলিয়ামের সামনে গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হয়েছি। তার আগে গাড়ি এগোচ্ছে না, ফুল প্যাক। এবং ওইখান থেকে যে হেঁটে যাচ্ছি, মানুষ এসে গলা মেলাচ্ছে, পিলপিল, পিলপিল করে মানুষ আসছে, এবং সেখানে গিয়ে যখন বসছি, ওই বলছি কে ভিআইপি, কে ভিভিআইপি। আমার বন্ধু মানব আজকে মেমারি থেকে এমএলএ হয়ে গেছে। সে অবধি এমএলএ জায়গায় বসার জায়গা পায়নি। এসে যারা ভিআইপি ছিল বা সাধারণ মানুষ ছিল তাদের সঙ্গে বসে প্রোগ্রামটা শুনেছে। এবং সেখানে সারা ভারতবর্ষের এতগুলো মুখ্যমন্ত্রী এসেছেন, কেন্দ্রীয় যারা মন্ত্রী রয়েছেন, প্রধানমন্ত্রী স্বয়ং রয়েছেন। সো মানুষ খুব এক্সাইটেড ছিল। তো আমি ১ম একটা হই দেখলাম যখন হিমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী, তিনি উঠলেন। মামা বলে সকলে চেনে। মানুষ হৈ 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 করে উঠলো, একটা বিশাল ব্যাপার। তারপর যোগী আদিত্যনাথজি যখন এলেন, আমাদের যোগীজি, বুলডোজার বাবা, তখন মানুষ একটা হৈ হৈ করে উঠলেন। মানে বাকিদের ক্ষেত্রেও ছিল, কিন্তু এদের ক্ষেত্রে যে কি বলবো রিদমটা অনেকটা বেশি ছিল। এরপর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি এলেন। মানুষ তো পাগলের মতো হৈ হৈ করছে। সবাইকে ঈশ্বরের আসনে বসান, মোটামুটি আমরা সকলেই খুব ভালোবাসি। এরপর
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ শুরু করলেন। মাননীয় রাজ্যপাল বললেন আমি, এবং শুভেন্দু অধিকারী বললেন আমি শুভেন্দু অধিকারী। যে হইটা জনতার মধ্যে থেকে এলো, এই আগের তিনটে হইকে সেটা ছাপিয়ে গেল। মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সরকারটা চাইছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্ব মানুষ স্বীকার করে নিচ্ছে। তিনি যে জননেতা, তিনি যে জনতার কাজ করার জন্য এসছে, এইটা এক্সপেকটেশন মানুষের তৈরি হয়ে গেছে। ফলে যে সরকারের উপর মানুষের এতখানি আস্থা থাকে, যে মুখ্যমন্ত্রীর উপর মানুষের এতখানি ভালোবাসা থাকে, তার উপর কিন্তু অনেক বেশি প্রত্যাশা থাকে। ফলে এই যে সরকার, এরা তো বারবারই ডেভেলপমেন্টের কথা বলে এসছে, এবং সেটা যদি তারা না করতে পারতো, তাহলে ভারতবর্ষের এতগুলো রাজ্যে এককভাবে কিংবা কোনো সঙ্গী দল নিয়ে তারা ক্ষমতায় থাকতে পারতো না। এই আধুনিক বিশ্বে পরপর তিনটে নির্বাচন কেন্দ্রে জিতে সরকার করতে পারতো না। কেননা নরেন্দ্র মোদী রাজনীতি 2014 সালে সারা ভারতবর্ষ দেখার পর মিশন এবং ভিশন রাজনীতির কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবং ভারতবর্ষ যে একটা অন্যতম বিশ্বগুরু হয়ে উঠছে, এবং সেখানে প্রত্যেকটা রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, এটা একদম নিশ্চিত হয়ে গেছে। সুশীলদা, একটা বিষয় আমি বলবো যে খেলা হবে যে স্লোগান ছিল বা ডিজে বাজানো, আমি খেলা হবে তাই বলবো। এই একটা কথা বলেছিলেন দেবাংশু ভট্টাচার্য, বারংবার বলেছেন যে দিদির ছবি সরবে যবে বন্ধু সেদিন খেলা হবে। এই যে খেলা হবে স্লোগানের জবাব কি মানুষ তবে ভোট বাক্সে দিল? আবারও বলছি, এইসব ছেলেপিলের কোনো পলিটিক্যাল রেলিভেন্স নেই। যেটা আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, যে আমার পিছনে 4,000 যদি পুলিশ থাকে, আমার সঙ্গে যদি গুন্ডা থাকে, আমার সঙ্গে যদি অ্যাডমিনিস্ট্রেশন থাকে, একটা ওই রাস্তায় ঘুরে বেড়ায় গেও নেড়ি কুত্তা, তাকে চেয়ারে বসিয়ে দিন, সেও ভালো রাজনীতিবিদ হয়ে যাবে। এদের কি পলিটিক্যাল জায়গা আছে? এই কি দেবাংশু না কি নাম বললেন, বড় বড় বাতেলা মেরেছিল না, আমি এত ভোটে জিতবো, আমি তত ভাতে জিতবো। তো তার আগেও কি বলেছিল না, যে বিজেপিতে যারা গেছে তারা যদি তৃণমূলে ফেরত আসে, আমি পাপোশ হয়ে শুয়ে থাকবো। তো কি হয়েছে, কোন কথাটা মিলেছে? আর ও যাকে ক্যাপ্টেন মানে, ও যাকে রাজনৈতিক নেতা মানে, তাকে, ওই অর্জুন সিংকে আমি 2 লক্ষ ভোটের এক কম ভোটে হারালে আমি রাজনীতি ছেড়ে দেবো। তারপর কি সৌমিত্র কাকে হারাতে না পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো। তো এখন তো ছাড়েনি। তো যাদের কোনো রাজনৈতিক পরিপক্কতা নেই, তাদের কথার কোনো রকম কোনো ভ্যালু আছে? সুদর্শন দা, একটা স্পেকুলেশন কিন্তু খুব হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে 4 তারিখের পরে যে প্রেস কনফারেন্সটা করলেন তৃণমূল ভবনে, তিনি কিন্তু বলেছিলেন যে এই মুহূর্তে তার কাছে চেয়ারটা নেই, অর্থাৎ তিনি ফ্রি বার্ড, শি ক্যান মুভ এনিওয়্যার, আর কোনো বার্ডেন থাকলো না। অনেকে একটা কথা বলছেন যে এই স্পেকুলেশনটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি ফলতা থেকে নির্বাচিত হয়ে আবারও বিধায়ক হয়ে আসতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিম্মতটা আর হবে? উনি ফ্রি বার্ড বলেছিলেন ভবানীপুরে, নিজের বাড়ির বাইরে তো এখন বেরোতে পারছেন না। আগে সেইটুকুনি বেরোন। ওনারা সব বড় বড় বাতেলা ঝাড়ছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মার খাচ্ছে। তো কোথায় কার কাছে মার খেয়েছে একটু ছুটে ছুটে যান। এখন তো উনি বিরোধী নেত্রী, ক্ষমতালোভী একজন মহিলা, নির্লজ্জ একজন মহিলা, গোটা বিশ্বের কাছে বাংলার মাথা হেঁট করে দিচ্ছে। একে বাংলার মানুষ 15 বছর সহ্য করলো কি করে, সেটা ভাবতে এখন আমাদের অবাক লাগে। এখনো প্রাক্তন হয়ে গেছে, নিজের নামের সামনে এক্স লিখতে পারছে না, চেয়ারের এত লোক, গদির এত লোক। তো তাকে তো শুভেন্দু অধিকারী 1956 ভোটে নন্দীগ্রামে 2021 হারিয়েছিল। 5 বছর মিথ্যাচার করে গেল, যে এরা নাকি লোডশেডিং করে জিতেছে। তো লোডশেডিং করে যদি জিতেছিল, একটা তো মামলা ঠুকেছিলেন, সেই মামলাটার হিয়ারিং করালেন না কেন 5 বছরে? কতবার কোর্টে গিয়ে তাগাদা দিয়েছেন যে আমার এই মামলা প্রমাণ করে দিন, তো সেসব তো তার ক্ষমতা হয়নি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম তিনি মামলায় যাননি, তিনি মহান, উদার। তো এবারে 2026-এর নির্বাচনে তিনি তো নন্দীগ্রামে গিয়ে দাঁড়াতে পারতেন। 1956 ভোটে শুভেন্দু অধিকারী যদি কারচুপি করে জিতে আসতেন, তাহলে নন্দীগ্রামে এবারে গিয়ে শুভেন্দু অধিকারীকে হারিয়ে উনি প্রমাণ করে দিতেন। তো সেই ভয়ে কেন গেলেন না? ভয়ে উনি ছেড়ে দিন, ওনার দলের কারুর হিম্মত হলো না নন্দীগ্রামে লড়বেন। শেষে বিজেপির হাতে পায়ে ধরে একটা ফেলে দেওয়া মাল ডাস্টবিনে, তাকে নিয়ে গিয়ে ক্যান্ডিডেট করতে হলো, এবং তার ফল কি হলো দেখে নিল। আর শুভেন্দু অধিকারীর দাপটটা দেখুন, বলে, তুই নন্দীগ্রামে আসবি না, দাঁড়া, তোর ঘরে ঢুকছি, করে তোকে হারাবো। ভবানীপুরে গিয়ে, এবং কবে থেকে বলছেন যে ভবানীপুরে হারাবো হারাবো হারাবো, প্রাক্তন করে ছাড়বো, বাপের ব্যাটার মতো এটা বলেছেন। আর সেই ভবানীপুর বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি নিজে সেখানে পড়ে দেখেছে। ফিরহাদ হাকিম থেকে শুরু করে জাভেদ খান, সুব্রত বক্সি থেকে শুরু করে কাজরি ব্যানার্জি, কাকে না সেখানে লাগিয়েছেন, সমস্ত মেশিনারি লাগিয়েছেন। তা সত্ত্বেও শুভেন্দু অধিকারী জিতেছেন। এবং শুধু জিতেছেন না, হাওয়াই জেতেননি, তিনি পুরো ক্যালকুলেশন করে আগের দিন বলে দিয়েছেন কিভাবে কাউন্টিং হবে, কোথায় পিছোবেন, কোথায় এগোবেন, কোথায় গিয়ে লিড নেবেন। এক্স্যাক্টলি সেটা হয়েছে। মানে শুভেন্দু অধিকারী কতখানি কন্ট্রোল আছে। শুভেন্দু অধিকারীর কাছে মমতা ব্যানার্জি একটা দুগ্ধপুষ্য শিশু রাজনীতিতে, সেটা শুভেন্দু অধিকারী পরপর দুবার হারিয়ে ফুটিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তো সেই মমতা ব্যানার্জির এখন ক্ষমতা হবে ফলতাতে। তবে উনি যা ক্ষমতালোভী চেষ্টা করতে পারেন। কিন্তু একটা কথা ভাবুন, আজকে সারা পশ্চিমবঙ্গের মুসলিম সমাজও বুঝে গেছে যে এই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কত বড় আপদ ছিল, কতখানি বিপদ ছিল তাদের জন্য। এই জন্য বিজেপি আসার পর এই মুসলিম সমাজও কিন্তু বিজেপির দিকে চলে আসছে।
ফলে এই ফলতায় তিনি যদি মুসলিম ইকুয়েশনে জিতবেন ভাবেন, সেগুলো কিন্তু বালি। কেননা সরকার তৈরি হয়ে গেছে। আবারও বলছি, বিজেপিকে লুট করে জিততে হবে না, মানুষের ভোটেই ফলতাতেও মমতা ব্যানার্জিকে হারিয়ে দেবে। এই যারা বলছিল না ১ লাখ ভোটে জিতবো, ১.৫ লাখ ভোটে জিতবো, তো এদের তো রাজনৈতিক কোনো জ্ঞান নেই। মেমারিতে গিয়ে এই অভিষেক ব্যানার্জি হুঙ্কার দিয়েছিল ৫০,০০০ ভোটে জিতবো। রাসবিহারী হালদার ওর যে টেনিয়াটা ওখানে পাঠিয়েছিল, বলেছিল ১ লক্ষ ভোটে জিতবো। কি হয়েছে? ৭,০০০ ভোটে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এবং সেটা যে ৭,০০০ ভোটেই জিতবো, আগে থেকে বুক বাজিয়ে বলে দিয়েছিলাম। সুতরাং আমাদের মতো চুনোপুঁটি লোক, যাদের সঙ্গে রাজনীতির সেইভাবে সরাসরি যোগাযোগ নেই, আমরা যদি ওপেন চ্যালেঞ্জ করে হারাতে পারি, শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি কি হাল করবেন সেটা তো বোঝাই যাচ্ছে। আমার মনে হয় না সেরকম কোনো উনি সুযোগ নেবেন। তবে চেষ্টা একটা উনি করবেন। ক্ষমতার তো অসম্ভব লোভ, লোভী মহিলা একজন। রাজ্যসভা বিভিন্ন দিক থেকে ম্যানেজ করার চেষ্টা করবেন। আবার এটাও হতে পারে বিজেপির গিয়ে হাতে পায়ে ধরতে পারে যে আমাকে কোনো একটা রাজ্যের রাজ্যপাল করে দাও। দেখুন না, রাজনীতি অনেক সম্ভাবনার শিল্প। অনেক, মমতার কথা বলবেন? হ্যাঁ, একদম, একদম। মমতা ব্যানার্জির কোনো রেলিভেন্স নেই। এই যে দলটা আছে আর ৩ মাসের মধ্যে থাকবে। মমতা ব্যানার্জি কতগুলো এমএলএ থাকে। এই যে মিটিংটা দেখেছিলেন উনি, যেখানে তারপরেই এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো, আমাদের চন্দ্রকে চলে যেতে হলো। তো সেই মিটিং এ ৮০ টা এমএলএ এর মধ্যে কটা এমএলএ গিয়েছিল? ১১ টা এমএলএ যায়নি কেন? সুতরাং এই দলটা ডামাডোলে ভর্তি হয়ে গেছে। ওদের দলের যতগুলো মুখপাত্র আছে, সব তো ভেউ, 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 ভেউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। আমাদের উপর প্রচুর অত্যাচার হয়েছে। আমরা দলের মুখপাত্রও ছিলাম না, কিছুই ছিলাম না। কিন্তু তৃণমূল যখন পুলিশ লেলিয়ে দিয়ে আমাদেরকে এই অত্যাচার করেছে, আমাদের কোনোদিন কাঁদতে দেখেছেন? বুক চিতিয়ে বাপের বেটার মতো লড়াই করেছি। তো এরা তো এখনই ভেউ, ভেউ করে কাঁদছে, বিজেপির হাতে পায়ে ধরছে। সেইজন্য ওরাই আবার ওদেরকে শোকজ করছে। তো যদি দলের মুখপাত্ররা এখন থেকে করে, আসলে মমতা ব্যানার্জিই করাচ্ছেন এদেরকে দিয়ে। হাওয়াটা বোঝার চেষ্টা করছেন যে বিজেপি ক্ষমাঘেন্না করে নেবে কি? এবার যদি দেখে এই মুখপাত্রগুলোকে ক্ষমাঘেন্না করে দিয়েছে, বিজেপি তো এই তৃণমূলের মতো মারদাঙ্গা রাজনীতি করে না। মমতা ব্যানার্জি একটু গিয়ে বলবেন যে একটু তাহলে কোথাও রাজ্যপাল করে দাও। ক্ষমতার লোভ অসম্ভব। আবারও বলছি, যে কারণে এখনো নামের আগে এক্স লিখছেন না। সো অনেক কিছুই হতে পারে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইররিলেভেন্ট হয়ে গেছেন। উনার আর কোন রকম কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো বলছেন যে বাম অতি বাম যে কোনো জাতীয় দল যে যেখানে আছেন আসুন আমরা জোট বাঁধি, কেউ চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন, ৪টে থেকে ৬টা পর্যন্ত আমি অফিসেই থাকবো, কি বলবেন? ওটাই তো বলছি যে একদম মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পারছে আমি কতখানি রাজনীতিতে ইররিলেভেন্ট হয়ে গেছি। আমার একার দমে আর হইব না। আমি পারব না। এবার মমতা ব্যানার্জি কেন এটা লেফট, আল্ট্রা লেফট কে বলছে? তার কারণ হচ্ছে ও দেখে নিয়েছে যে বিজেপি 46% এর কাছাকাছি ভোট পেয়েছে। তার মানে আমার বিপক্ষ শিবিরে টোটাল পড়ে আছে 54% ভোট। আমি সব ভোটটাকে যদি এক জায়গায় নিয়ে চলে আসি, তাহলে আমি জিতে যাব। বড্ড কাঁচা কাজ করছে। আসলে আবারও বললাম যে রাজনীতিতে অপরিপক্ক অভিষেক ব্যানার্জি এখন তৃণমূল কংগ্রেসটা চালাবার চেষ্টা করছে। তাও আবার আইপ্যাকের ভরসায়। তো সেটা যে কি জিনিস হয়েছে মায়ের ভোগে চলে গিয়ে, সেটা তো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা খুব ভালো করেই বুঝতে পারছে। তো সেই জায়গা থেকে ওই যে 54% এর অঙ্ক করছে, তো এই সিপিএম কে তাড়াবার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিলেন। আজকে সেই সিপিএম এর সঙ্গে খাচ্ছেন কেন? অবশ্যই এটা হলো ওনার পুরনো অভ্যেস। এই যে ইন্ডি জোট আছে, সেই ইন্ডি পিন্ডি জোটটা কি? ওই সিপিএম, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমরা তো একসঙ্গে গিয়ে বিরিয়ানি খান। ওনাদেরকে ডেকে নবান্নে ফিশ ফ্রাই খাওয়ানো হয়। এতদিন ওই লুকোচুপি, চুপি চলছিল। এখন কাহনা পেয়ারায় ওপেন হয়ে গেছে। কিন্তু মমতা ব্যানার্জি এটা বুঝতে পারছেন না যে মুসলিম সমাজকে এতদিন উনি ভয় দেখিয়ে তার ভোটটা এক কাট্টা করে তিনি একটা মোটামুটি ভোট পার্সেন্টেজ পাচ্ছিলেন। এখন বিজেপি এসে যাওয়ার পর সেই মুসলিম সমাজ বিজেপির দিকে ঝুঁকছে। যারা বিজেপির মধ্যে এই মুসলিম সমাজের মধ্যে সামান্য শিক্ষিত মানুষ রয়েছেন, তারা পরিষ্কার বুঝছেন বিজেপি ছাড়া গতি নেই। এবং বিজেপি যখন এখানে ডেভেলপমেন্ট করতে শুরু করবে, আগামী ২-৩ বছরের মধ্যে এই যে মুসলিম বহুল সিটগুলো আছে, সেখান থেকেও কিন্তু বিজেপির জনপ্রতিনিধি আসবে। মেবি মুসলিম সমাজের জনপ্রতিনিধি আসবে। কেননা নরেন্দ্র মোদীজি তো বলেইছেন যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। এখানকার মুসলিমরা বিশ্বাস করতে পারেনি। কিন্তু যখন তারা চোখের সামনে ডেভেলপমেন্ট দেখবে, তারাও দেবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই 54% এর অঙ্কটা টিকবে না। একটা কথা খেয়াল করে দেখবেন, শুভেন্দু অধিকারী বলেছেন যে হিন্দুরা জোট বেঁধেছে, আমরা 46% এ পৌঁছেছি। কিন্তু নেক্সট ইলেকশনে আমাদের টার্গেট হচ্ছে 60% ভোট পাওয়া। তো 60% ও দরকার নেই। যদি 51% ও ভোটটা টেনে নিয়ে চলে যেতে পারে, মমতা ব্যানার্জি জোট বেঁধে কি করবে? 49% এ থাকবে। সেই তো হারতে হবে। অর্থাৎ মমতা ব্যানার্জি এখন সোজা কথায় বাঁচতে চাইছেন। এই লেফটরা আল্ট্রা লেফটকে টানতে গিয়ে বুঝতে পারছেন যে তার দল ভেঙে টুকরো, টুকরো হবে। কিছু লোক আছে যারা বিজেপিতে আসার চেষ্টা করবে। এবার তৃণমূলের মধ্যে ২-১ জন ভালো কেউ থাকলে মেবি বিজেপি হয়তো তাদেরকে ক্ষমাঘেন্না করে নিতেও পারে, নাও নিতে পারে। কিন্তু ওইগুলোকে তো করে খেতে হবে। তারা তখন এই লেফট, আল্ট্রা লেফটের দিকে যাবে, কেউ কংগ্রেসের দিকে যাবে। সেটা যাতে না হয়, দলটাকে বাঁচানোর চেষ্টা করছেন। আর সেইজন্যই বলছি যে মমতা ব্যানার্জি নিজে বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস বাংলা কংগ্রেস হয়ে গেছে। বাংলা কংগ্রেস নামে আমাদের একটা দল ছিল।
তার কোনো নাম নিশান ফ্ল্যাগ এখন দেখতে পাবেন না। তৃণমূল কংগ্রেস আগামী ৩ মাসের মধ্যে ঠিক সেটাই হতে চলেছে। বিষয়ে জানতে চাইবো। আপনি একটা কথা বললেন যে দলের একাধিক আ আ নেতা কর্মী সেটা কোহিনূর মজুমদার থেকে রবীন্দ্রনাথ ঘোষ সহ প্রবীণ, নবীন তারা ইতিমধ্যে দলের সমালোচনা করে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ হয়েছেন। আপনি বলছেন কেউ পিঠ বাঁচাতে চাইছেন। ঠিক এই সময় প্রিয়দর্শিনী হাকিম, ববি হাকিমের কন্যা যথেষ্ট রিলেভেন্ট আ চর্চিত সেই প্রিয়দর্শিনী হাকিম একদম সোশ্যাল মিডিয়ায় নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধৃতরাষ্ট্র বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্যোধন বলছেন এবং বলছেন কান খোলা রাখো, চোখ বন্ধ রেখো না। এইরকম পরিণতির জন্য তিনি এরকম ভাবে রিঅ্যাক্ট করছেন। কি বলবেন? রাজনৈতিক ন্যাকামি, আর কি বলবো? এতদিনে হয়েছে বিজেপি আসার পর জ্ঞানচক্ষু এতদিন উন্মিলিত হয়নি। বাপের বেটা যদি হতো, এদের যদি রাজনৈতিক ধক থাকতো, কেন মুখের উপর সেদিনকে বলেনি যে মমতা ব্যানার্জি আপনি ভুল করছেন, অভিষেক ব্যানার্জি আপনি ভুল করছেন? বলতে হবে না, প্রকাশ্যে বলতে হবে না, দলীয় কোথায় বলেছেন আমাদের বুঝিয়ে দিন তো। আজকে বুঝেছে, আজকে এরাও বুঝে গেছে তৃণমূল কংগ্রেস ইররিলেভেন্ট। তৃণমূল কংগ্রেস মুছে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস মুছে গেছে, বাংলা রাজনীতিতে এদের আর কিছু নেই। সেই জন্য এখন এরা প্রমাণ করতে চাইছে কে কত বড় অভিষেক বিরোধী। কারণ অভিষেক বিরোধী হলে যদি বিজেপি ক্ষমা ঘেন্না করে দেয়, এদের কথার আবারও বলছি কোনো রকম কোনো ইম্পর্টেন্স নেই। এরা তো নিজেরাই বলতো গর্ব করে, আমরা সব সগর্বিত চটি চাটা। এরা তো বলতো গর্ব করে যে আমাদের দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তা আজকে কোথায় গেল সেই সব কথাবার্তা? আজকে হেরে গেছে বলে এইসব জিনিস আসছে। আবারও বলছি, এরা খুব ভালো করে জানে পিঠ বাঁচাতে হলে এইসব কথাবার্তা বলা ছাড়া উপায় নেই। এবং সেই হিংসাটা বিজেপির তরফ থেকে আসবে না। বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি, বারবার দলীয় কর্মী সমর্থকদের বার্তা দিচ্ছে, দরকার হলে জেলে ঢুকিয়ে দেবো, দরকার হলে তোমাদের বহিষ্কার করে দেবো। হয়তো বিজেপি করবে না, কিন্তু এই বার্তাটা দেওয়া মানে আমরা কড়া অনুশাসনে তোমাদের রাখছি। কিন্তু এরা তো লুটেছে জনগণকে, এই জনগণকে আটকাবে কি করে? এই যে পঞ্চায়েত অফিসগুলো আছে, মিউনিসিপ্যালিটি অফিসগুলো আছে, এগুলো তো এখনো তৃণমূল কংগ্রেসের হাতে আছে। বিজেপি তো এখনো দখল করতে যায়নি, যেরকম তৃণমূল করতো, ভাঙিয়ে নিয়ে সবকিছু নিয়ে নেবো। কিন্তু সেই অফিসগুলোতে তালা পড়ে গেছে, খোঁজ নিয়ে দেখুন। ভয়ে কোনো জনপ্রতিনিধি তৃণমূলের সেখানে যাচ্ছে না, কেননা এরা ভোটটা লুট করে জিততো। আর তারপর 5টা বছর ধরে জনগণের গলায় পা দিয়ে গরিব মানুষের পেটে লাথ মেরে লাখ লাখ কোটি কোটি টাকা এরা ইনকাম করেছে। মানুষের সেই রাগটা নেই। আজকে মানুষ এদেরকে দেখতে পেলে মানে মেরে ফাটিয়ে দেবে। আমি মেমারি থেকে বহু ফোন পাচ্ছি, তৃণমূল নেতারা ফোন করছে, দাদা আমরা আটকে আছি, দাদা আমাদের ঘিরে দিয়েছে। এবার দেখুন পুলিশ প্রশাসন, তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া আছে। যখনই মানুষ কোনো জায়গায় আহত হচ্ছেন বা তাদের উপর অত্যাচার আসছে, সে আমার বিরোধী পক্ষ হতে পারে, রাজনৈতিকভাবে তার মোকাবিলা করব, যুক্তিসঙ্গতভাবে তার সঙ্গে আমার রাজনৈতিক তর্ক বিতর্ক চলবে। কিন্তু কোনো সময় সে যে মার খাবে এই জায়গাটা তো মেনে নেওয়া যায় না। তো পুলিশকে বলে তাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছি। এটাই ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি। তো সেই জায়গা থেকে এরা যেই কথাগুলো বলছে, আবারও বলবো, এটা রাজনৈতিক ন্যাকামি ছাড়া কিছু নয় এবং এর কোনো রেলিভেন্স নেই। শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। একদম শেষ জলে এসেছি। সেটা হচ্ছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় বাজছে 'মমতা ফাইল চোর' গান। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে, "আমি এবং চন্দ্রিমা অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য আমরা আবার কোর্টে প্র্যাকটিস করব আইনজীবী হিসেবে। প্রচুর কেস হচ্ছে, প্রচুর মামলা হচ্ছে। আমরা সেগুলো দেখব।" আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাজেস্ট করবো যে কোর্ট ফোর্ট যাওয়ার দরকার নেই। কেননা গলায় মাফলার জড়ালেই কেউ আইনজীবী হয়ে যায় না। সে তো সুপ্রিম কোর্টে গিয়ে আপনি ঠিক আছেন। তো আপনার মাথা থেকে যে অদ্ভুত অদ্ভুত সব আইডিয়া গুলো বেরিয়েছিল, সেইগুলো আপনি এক এক করে করুন। বাংলায় তো প্রচুর শিল্প সংস্থান হবে। ভারতীয় জনতা পার্টির এই নতুন সরকার, বিশেষ করে শুভেন্দু অধিকারী, ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করবে। যেমন আপনি বলেছিলেন যে ওই ঘুগনি বেচতে, তো আপনি আপনার ওই যে ভাইপোটি রয়েছে অভিষেক ব্যানার্জি, তাকে ঘুগনি টুগনি বানিয়ে দিন, চা কেটলি বানিয়ে দিন, কোটিপতি হয়ে যাবে তো 2 দিনের মধ্যে। সৎভাবে ব্যবসা করে আপনি সাজেস্ট করেছিলেন বাংলার ছেলেপেলেকে। আপনি বলেছিলেন কি ওই কচুরিপানার থালা বানাতে, কাশফুলের বালিশ বানাতে। তো এই যে ব্রিলিয়ান্ট আইডিয়া গুলো এখন তো রাজনৈতিকভাবে আপনি ইররিলেভেন্ট। আপনার কোনো কাজকর্ম নেই, আপনি রাস্তায় একটা স্ট্রিট কর্নার গেলে 5টা লোকও শুনবে না, উল্টে মারধর খেয়ে যেতে পারেন। তার থেকে আপনি শিল্পপতি হিসেবে শেষ জীবনে সে চেষ্টা করুন। আপনার ভাইপোটার সামনেও অনেকটা বয়স পড়ে রয়েছে, তাকেও এগুলো করুন, কোটি কোটি টাকা কামান। রাজ্যের মানুষ আপনাদের দুহাত তুলে আশীর্বাদ করবে এত বড় শিল্প সংস্থান করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই জেড প্লাস সিকিউরিটি, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি বারংবার এই প্রশ্ন তুলেছেন। সেই দেখা গেল 188 সদ্যশীলদা 188 শান্তিনিকেতন এই যেন শহরের নতুন সেলফি জোন। মানুষ গিয়ে ওখানে সেলফি তুলছেন এবং স্ক্যানার বেরোচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে এবং রীতিমতো পুলিশ এই যে পুলিশ রীতিমতো তুলে নেওয়া হলো এবং ক্যামাক স্ট্রিট থেকে পুলিশ তুলে নেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে গার্ড রেল ছিল সব উঠে গেল। পাবলিক বলছে এখানে যে এই গলিটা যে কোথায় শেষ হয় আজ জানতে পারছি। তো বাবু সোনার এই জিনিসগুলো নিয়েই তো আমাদের প্রতিবাদ ছিল।
যে একজন যার কোনো রকম কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ভাইপো বলে সে রাজসুখ ভোগ করবে, আর সেইটাকে আমরা টালির চালাই থাকি, এই ন্যাকামি করবে, এই জিনিস বন্ধ করতে হবে। এই জিনিস বন্ধ করে বাংলার মানুষের প্রকৃত উন্নয়ন করতে হবে। একের পর এক মিথ্যে কথা বলে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে বাংলাটা দখল করে রাখবে, ভোট চুরি করে তোমরা বাংলাটা থাকবে আর লুটে পুটে খাবে। ওই ভবানীপুর অঞ্চলে এখন তো এই জাস্ট ইলেকশন মিটলো, কদিন একটু আমার সময় লাগবে, গলা ফলার অবস্থা খুব খারাপ। আমি ওই ভবানীপুর অঞ্চলে ঢুকবো, যে কটা প্লট এই ব্যানার্জি ফ্যামিলি চুরি করেছে, সাধারণ মানুষের পেটে লাথ মেরে এক একটা প্লট প্লট বার করব, আর তারপরে এদের কাচ্চা চিট্টা সামনে নিয়ে আসবো। এরা কত বড় চোর, চিটিংবাজ, ফেরেববাজ, মানুষের সামনে তো নিয়ে আসবোই, আদালতে টেনে নিয়ে যাব। এই মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জির কোমরে দড়ি, আইনি পথে পড়াবো। এরা যে বড় বড় মাতব্বরি করেছে না এতদিন, যেটার বিরুদ্ধে লড়াই ছিল, আজকে মানুষ এদের ছুঁড়ে ফেলেছে, এবার আইনি পথে বাকি হিসাবটা হবে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। আমার শেষ একটাই প্রশ্ন, অখিলেশ যাদব একদম প্রাক্তন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এলেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পিঠ চাপড়ে বললেন ইউ ফট রিয়েলি ওয়েল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে গিয়ে বললেন আপনি হারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বললেন না আমি হারিনি, কি বলবো? দেখুন, ইন্ডি জোট যে কতখানি ইররিলিভেন্ট সেটা 2024 সালেই প্রমাণিত হয়ে গেছে। আপনি ভাবুন, একটা দল, তারা পরপর দুবার সরকার করেছে, তৃতীয়বারও সরকার করতে চলেছে, কিন্তু সেই সরকারটা, সেই দলটা শোকে মুহ্যমান হয়ে আছে। কেন? না, আমরা যে আসনটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে কিছু আসন আমাদের কম হয়েছে। একটা দল সরকার গঠন করবে কিন্তু আসন কম হয়েছে বলে তারা দুঃখিত। আর আরেক দল, তারা হেরে গেছে, তারা সরকার কিছুতেই গঠন করতে পারবে না, তারা উল্লসিত কি না আমাদের কয়েকটা আসন বেড়ে গেছে। তাহলে এই জায়গা থেকেই বোঝা যায় রাজনৈতিক অপরিপক্কতা। এতক্ষণ যে আলোচনা শুনলেন সেখান থেকে বুঝে গেছেন যে অভিষেক ব্যানার্জির তো কোনো রাজনৈতিক পরিপক্কতা ছিলই না। মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিষেকের পাল্লায় পড়ে একই জায়গায় চলে গেছেন এখন। কোনো কিছু ভাবতে পারেন না, যেটা ওই প্রিয়দর্শিনী হাকিম না কার নাম বললেন, যিনি ধৃতরাষ্ট্র এইসব কথাবার্তা বলে প্রমাণ করে দিয়েছেন। তো সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে জোট করবে, তারও রাজনৈতিক পরিপক্কতা সেই জায়গাতেই আছে। এইসব যে নামগুলো বলছেন না, এদের একটাই নাম হচ্ছে, তার সেটা হচ্ছে রাজনৈতিক পাপ্পু। কেউ ছোট পাপ্পু, কেউ বড় পাপ্পু। দেখুন, সব কটা রাজনৈতিক পাপ্পু এক জায়গায় আছে। বিহারের পাপ্পু, বাংলার পাপ্পু, উত্তরপ্রদেশের পাপ্পু, আর এদের বাপ হচ্ছে দিল্লিতে বসে থাকা সর্বভারতীয় পাপ্পু, ইন্টারন্যাশনাল পাপ্পু। তো সেই পাপ্পুদের জোট এসে কি বলবে আর সেটা নিয়ে কি হবে, মানুষেরা নিয়ে হাসাহাসি করছে। বলছে আমি হারিনি, আমি সেকেন্ড হয়েছি। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো কথা, এই নিয়েই সান্ত্বনা খুঁজে বসে থাকো। এর বাইরে তো কিছু হয় না। এরা বলছে যে আমরা সুপ্রিম কোর্টে গেছি, রি ইলেকশন হবে, তাহলে আজকে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নিল কি করে? আচ্ছা, এরা বলছে যে এই শপথ আমরা মানি না, আমরা শপথকে বয়কট করি, খুব ভালো কথা। তারপরে অভিষেক ব্যানার্জি বলছে যে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাচ্ছি। মানে এদের স্টান্স কি, বলতে কি হবে কিছুই জানে না। এরা, আবারও বলছি, যে 4,000 পুলিশ পিছনে, অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে রয়েছে, গুন্ডা বদমাস রয়েছে। এরা এতদিন রাজনৈতিক মাতব্বরি করে গেছে, এখন রাজনীতির রটাও এরা বোঝে না। ফলে বিরোধী জায়গায় এসে কিভাবে যে রাজনীতি করতে হয়, এটা তো টপকে আসা নেতা, প্যারাশুটে করে নামা নেতা। কোনোদিন একটা ক্লাসের ইলেকশনেও এরা বিরোধী পক্ষে কোনোদিন ছিল না, কি করে রাজনীতি করতে হয় জানে না। ফলে সেই জায়গা থেকে কি করবে, কি ভাববে, কাকে ডাকবে, কিছুই এরা বুঝতে পারছে না। ফলে আরো হাসির খোরাক হচ্ছে মানুষের কাছে, আর ওই সেলফি জোনে গিয়ে মানুষ সেটার মজা নিচ্ছে। আমি তো আজকে একটা ভিডিও দেখলাম, খুব ভাইরাল হচ্ছে, একজন বলছে, "এই, খাবার টাবার আছে না, পৌঁছে দেবো, বাড়ি থেকে তো বেরোচ্ছিস না।" ভাবুন, একটা লোক যে দুদিন আগে মুখ্যমন্ত্রী ছিল, আর আর একটা লোক যে মুখ্যমন্ত্রীর থেকেও বেশি ক্ষমতা ভোগ করেছে, তাকে গিয়ে সাধারণ মানুষ চমকে চলে আসছে, যার নামও কেউ জানে না। তাহলে এদের রাজনৈতিক অকাতটা কি? তাহলে তাদের নিয়ে কথা, আলোচনা, ভাবনা চিন্তা, এগুলো হাসির খোরাক ছাড়া কিছু নয়। যেটা এতদিন আমরা স্ট্যান্ড আপ কমেডি দেখতাম, অনেকেই বলছে খুব মিস করব। তো সেইটা, এইসব জিনিস দিয়ে সেই স্ট্যান্ড আপ কমেডির জায়গাটা আমাদের মিট আপ হচ্ছে। এর সঙ্গে পলিটিক্যাল কোনো গুরুত্ব নেই।